পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই ইসরায়েলে হামলা হলেই কঠিন বিপর্যয়ের মুখে পড়বে ইরান। হুঁশিয়ারি আমেরিকার। কিন্তু হামলার আগেই এত হম্বিতম্বি কেন? ইরান কি তবে আমেরিকাকে কোনো সুযোগ দিতে চাইছে না? মধ্যপ্রাচ্য শান্ত করতে সমস্ত ক্রেডিট নিতে চাইছে জো বাইডেন। আর কোনো গড়বড় নয়, যুদ্ধবিরতি করেই ছাড়বে। কিন্তু কেন আমেরিকা হঠাৎ মধ্যপ্রাচ্য নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে ইরানের সাথে। ইরান চুপ করে আছে বলে কি আমেরিকা মনের জোর ফিরে পেল? বড় আপডেট, গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি নাকি শোয়ের খুব কাছাকাছি? বাইডেনের এই দাবি আপনার কাছে ঠিক কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। একের পর এক হামলা করেই যাচ্ছে হিজবুল্লাহ। এবার ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা, আর এতেই কপালে চিন্তার ভাঁজ ইহুদিবাদী কঠোরপন্থী কসাই বেজন্মা নেতানিয়াহুর। এদিকে কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান বেঞ্জামিন নেতানিয়াহু। আরো জানাবো কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। আরো থাকছে গাজায় আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইহুদিবাদী ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্রুজকে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনাকে বন্দী করেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে। হিজবুল্লাহ গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থানের পাশাপাশি উপরের গ্যালিল অঞ্চলে অন্যান্য লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ে হিজবুল্লাহ। একটি বিবৃতিতে লেবানিজ গোষ্ঠীটি বলেছে তারা নাফা ব্যারাকে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান 210তম ডিভিশনের সদর দপ্তর এবং ইয়ার্ডেন ব্যারাকের 210তম ডিভিশনের আর্টিলারি এবং আর্মার্ড রেজিমেন্টের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবাননের 6 নাগরিক এবং 2 সিরীয় শিশু সহ 8 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার অন্তত 3টি ইসরায়েলি বিমান লেবাননের বালবেক জেলায় হামলা করেন। ইসরায়েলি সরকার দাবি করেছে যে তাদের যুদ্ধ বিমান দক্ষিণ লেবাননের আল মানসুরি এবং তাই বেহি হিজবুল্লাহ রকেট লঞ্চার ধ্বংস করেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলের মোতায়েন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন প্রতিশোধমূলক বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইসরায়েলি সোমবারের হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শাসক নিহত ও আহত হয়েছে। আন্দোলনের সোমবারের বিবৃতিতে একইভাবে উল্লেখ করা হয়েছে গাজায় আমাদের অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের বীরত্বপূর্ণ সম্মানজনক প্রতিরোধের সমর্থনের সর্বশেষ প্রতিশোধ নেওয়া হয়েছে। কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছে এবং সেই সঙ্গে সতর্ক করেছেন যে নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পাসটুডে এবং আল জাজিরা নেটওয়ার্কের উদ্ধৃতি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে গেছে। নেতানিয়াহুর কঠোরপন্থী সরকার কঠোরভাবে যে কোনো চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরোধিতা বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থানে ইহুদ বারাক হামাসের সঙ্গে একটি চুক্তির পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার নানা প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন যে নেতানিয়াহু গাজায় আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছেন। বারাক আরো বলেন দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে নেতানিয়াহুর জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা নেই। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এর আগে একটি বিবৃতি জারি করে বলেছিল তেল আবিব গাজা এবং মিশরের সীমান্তে ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণ করতে চায় কারণ এটি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরায় অস্ত্র যোগানের বাধা সৃষ্টি করতে পারবে। এই করিডোরটি মিশর এবং গাজার সীমান্তের উভয় পাশে বৃহৎ অসামরিক অঞ্চলের অংশ।
ইসরায়েলের চ্যানেল 13 ইহুদিবাদী শাসক এবং নেতানিয়াহুর আলোচনাকারী দলের মধ্যে শক্তিশালী মতপার্থক্যের দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন, আলোচনাকারী দল বিনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে আলোচনায় ব্যর্থ হলে পুনরায় সেখানে ফিরে আসা বেশ কঠিন হবে। ইয়েন নেটওয়ার্ক যোগ করেছে, নেতানিয়াহু ইহুদিবাদী আলোচনাকারী দলকে বলেছেন যে আলোচনার ব্যর্থতা বা সাফল্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। চ্যানেল 13 আরও বলেছে, ইহুদিবাদী আলোচনাকারী দল নেতানিয়াহুকে বলেছে যে তিনি যদি ফিলাডেলফিয়া এবং নেটসারিমের অক্ষে ইহুদিবাদী শাসকের সামরিক বাহিনীর অব্যাহত উপস্থিতির উপর জোর দেওয়া হয় তাহলে আলোচনা ব্যর্থ হবে। চ্যানেলটি আরও রিপোর্ট করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নেতানিয়াহুকে বোঝানোর জন্য অধিকৃত ফিলিস্তিনের সফরে গেছেন। সেখানে তিনি নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন যে এই রাউন্ডের আলোচনার ব্যর্থতার পরিণতি কি হবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন যে প্রস্তাব দিয়েছে তা তারা মানবে না, কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্বার্থের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর জন্য উপকারী। হামাস বলেছে যে এই প্রস্তাব যুদ্ধে অবসানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। প্রতিরোধ আন্দোলনটি আরো বলেছে, সাম্প্রতিক আলোচনার বিষয়ে মধ্যস্থকারীদের বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছি যে নেতানিয়াহু এখনও এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন। যাই হোক, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন জোর দিয়ে বলেছে নতুন পরিকল্পনা নেতানিয়াহুর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার উপর থেকে সেনা প্রত্যাহার সহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে তার বিরোধিতা। তাছাড়া ইসরায়েল নেটসারিম এলাকা, রাফা ক্রসিং এবং ফিলাডেলফিয়া অক্ষ দখল অব্যাহত রেখেছেন। গত 15-16 আগস্ট কাতারের রাজধানী দোহায় আমেরিকা, মিশর এবং কাতারের অংশগ্রহণে গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু হয়। হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো আশা করছে যে যুদ্ধবিরতি ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখবে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন যে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে যুদ্ধ শেষ করতে চান না এবং কায়রোতে ইরানের স্বার্থ সংরক্ষণ অফিসের প্রধানও বলেছেন যে নেতানিয়াহু ভারসাম্যপূর্ণ শর্তে যুদ্ধবিরতি মেনে নিলে তাকে বিদায় নিতে হবে। কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়? নারীবাদী আন্দোলন তার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি। ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চলমান সহিংসতাকে নারীবাদী আন্দোলনের নেতারা চরমভাবে অপেক্ষা করে চলেছেন। গত 10 মাসে সহমর্মিতা প্রকাশের ক্ষেত্রে অনেক পশ্চিমা নারীবাদী, বিশেষ করে ব্রিটেনের নারীবাদী সংগঠনগুলোর দ্বিমুখী আচরণ প্রত্যক্ষ করা গেছে। পাস্টুরের মতে ইসরায়েলি নারীদের প্রতি সমর্থনে এবং নারীবাদীদের কাছ থেকে অসংখ্য দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলেও ফিলিস্তিনি নারীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে রহস্যজনকভাবে তারা নীরবতা রয়েছে। ইসরায়েলিরা ফিলিস্তিনি নারীদের উপর ব্যাপক যৌন নিপীড়ন চালিয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হলেও এদিকে কারো কোনো নজর নেই, অথচ ফিলিস্তিনি নারীদের দূর অবস্থার প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার উচিত ছিল। 7 অক্টোবর থেকে এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নারীকে ইসরায়েল আটক করেছে এবং তাদের উপর যৌন নির্যাতন, নগ্ন করে শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি সহ বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে। এর মধ্যে 2টি ধর্ষণের ঘটনাও উঠে এসেছে। চলতি বছর 19 ফেব্রুয়ারি জাতিসংঘের প্রতিবেদনে নথিভুক্ত যৌন নিপীড়নের 2টি ঘটনাকে উপেক্ষা করা হলেও প্রশ্ন হচ্ছে, গত 76 বছরে ইসরায়েল সামরিক বাহিনী ফিলিস্তিনি নারীদের উপর যে সহিংসতা চালিয়েছে এবং যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেটাকে কিভাবে অপেক্ষা করা যায়? 7 অক্টোবরের আগে প্রকাশিত ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে এই সহিংসতার অসংখ্য রিপোর্ট, প্রতিবেদন সহজেই পাওয়া যায়। মানবাধিকার গোষ্ঠীগুলো এইসব প্রতিবেদন প্রকাশ করেছে, যেমন ইসরায়েলে নির্যাতনের বিরুদ্ধে জেনারেল কমিটি, জেরুজালেম ভিত্তিক মহিলা আইনি পরামর্শ এবং সহায়তা কেন্দ্র, এর পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনগুলো আইনি শুনানি, আইন, অভিযোগ, প্রতিরক্ষা, অ্যাটর্নিদের নথি এবং বন্দীদের সাক্ষ্যগুলোর উপর ভিত্তি করে ইসরায়েলে আটকে থাকা ফিলিস্তিনিদের উপর যৌন সহিংসতা, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণের চিহ্নিত ঘটনা তুলে ধরা হয়েছে। যদি নারীবাদীরা সত্যিই যুদ্ধে যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে চলমান অপরাধগুলো নিয়ে তাদের অবশ্যই কথা বলা উচিত। গত 10 মাস ধরে 40,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা, যাদের অর্ধেকই নারী ও শিশু, এবং 21,000-এরও বেশি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও নারীবাদীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, বরং তারা ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর চলমান সহিংসতা চরমভাবে অপেক্ষা করে গেছে। একইভাবে গত 12 জুন প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনেও ফিলিস্তিনি নারীদের দুর্দশার বিষয়টি অপেক্ষা করা হয়েছে এবং এসব ঘটনা তাদের বিবেককেও
আলোড়িত করতে পারেনি। যৌন সহিংসতার ঘটনা পুরুষদের বিরুদ্ধেও হয়েছে। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি পুরুষদেরকে জোরপূর্বক নগ্ন করে তাদের উপর যৌন নির্যাতন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত সপ্তাহে সেদে তামান কারাগার থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা একজন ফিলিস্তিনিকে গণধর্ষণ করছে। বেজালেল স্নোটিস সহ ইসরায়েলি মন্ত্রীরা ভিডিওটি প্রকাশে নিন্দা জানিয়েছিলেন, তবে যৌন নিপীড়নের কোনো নিন্দা তারা করেনি। লিকুদ পার্টির হেনাস বিলভস্কির মতো কেউ কেউ এই নির্যাতনকে বৈধতা দিয়েছেন, যেমনটি পশ্চিমা নারীবাদীরা নীরব রয়েছেন। পাশ্চাত্যের নারীবাদীদের মতো বিশ্বের অন্য প্রান্তে নারীবাদীরাও নীরবতা নিন্দনীয়। ফিলিস্তিনিদের সীমাহীন দুর্দশার ব্যাপারে সবার নীরবতা থেকে মানবতার চরম অধপতনের প্রমাণ পাওয়া যায়। যখন নিহতদের 70% নারী ও শিশু, ফিলিস্তিনি নারীরা যখন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে বের করে, মায়েরা যখন তাদের প্রাণহীন শিশুদের আলিঙ্গন করে, যখন পরিবারগুলো শরণার্থী শিবিরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায়, ইসরায়েলের অবরোধের কারণে মায়েরা যখন তাদের সন্তানদের অনাহারে মরতে দেখে, এবং যখন শিশুরা চরম দুর্ভিক্ষের খাবারের জন্য এদিক ওদিক ছুটাছুটি করে এবং কান্নাকাটি করে, তখন এই নিষ্ঠুরতা, নীরবতা কোনো রাজনীতি নয়, বরং তা নারীদের প্রতি তথাকথিত নারীবাদীদের বিশ্বাসঘাতকতা। গাজায় আটক 6 জিম্বির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। গাজার খান ইউনুস থেকে 6 জিম্বির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয়। সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় রাতভর অভিযানে চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে তারা। তবে কখন বা কিভাবে 6 জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। এ বিষয়ে তাদের পরিবারকে জানানো হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এদিকে জিম্বি পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন হোস্টের ফ্যামিলি ফোরাম দ্রুত হামাসের সঙ্গে জিম্বি মুক্তি নিয়ে চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনটি গাজায় হামাসের হাতে জিম্বি আরো 109 ইসরায়েলি মুক্তের দাবি জানিয়েছে এবং বলেছে শুধুমাত্র একটি চুক্তির মধ্য দিয়েই তা সম্ভব। এ বিষয়ে ইসরায়েলি সরকার ও মধ্যস্থকারীদের সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানায় সংগঠনটি। ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্বি চুক্তি নিশ্চিত করতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে তেল আবিব। সেই সময় ইসরায়েলে হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে জিম্বি করে গাজায় নিয়ে যায় হামাস। কুরুসকে বেশ কয়েকজন ইউক্রেনীয় নৌসেনাকে বন্দী করেছে রাশিয়া। রাশিয়ার ব্ল্যাক ফ্লিটের 410তম পৃথক গার্ডস নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের সার্ভিস ব্যান্ডরা বেশ কয়েকজন ইউক্রেনীয় সৈনিককে ধরেছে। শত্রু সরঞ্জামের 9টি ইউনিট ধ্বংস করেছে এবং কুরস্ক অঞ্চলে লড়াইয়ের সময় 2টি স্ট্রাইকার সাজোয়া যুদ্ধের যান জব্দ করেছেন, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সামরিক বাহিনী অনুসারে মেরিনরা ইউক্রেনীয় সেনাদের অগ্রগতির পথ বন্ধ করে দিয়েছে। যুদ্ধের সময় স্ট্রাইকার এবং কোজাক সাজোয়া যুদ্ধের যানবাহন HMMW ভি ট্রাক, সেই সাথে ইউক্রেনের 82তম পৃথক এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের যুদ্ধদের সহ শত্রু সামরিক সরঞ্জামের 9টি ইউনিট ধ্বংস করা হয়েছিল। 2টি স্ট্রাইকার সাজোয়া যুদ্ধযান, একটি কানাডিয়ান তৈরি রসেল সাজোয়া যান এবং একটি কুগার গাড়ি আটক করা হয়েছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে ব্যর্থ আক্রমণের পরে ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ান যোদ্ধাদের বাইপাস করার চেষ্টা করেছিল, কিন্তু আক্রমণকারী গোষ্ঠীর কমান্ডারদের দক্ষতার জন্য তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তারপর মেরিনরা যুদ্ধের আরও নিয়ন্ত্রণ নেয় এবং শত্রুর হালকা ও ভারী সরঞ্জাম ধ্বংস করার জন্য সুবিধাজনক অবস্থান নিতে সক্ষম হয়েছিল।